আজ আমি আপনাদের আজ থেকে ৭-৮ বছর আগে ঘটে যাওয়া হরিদ্বার স্টেশনের এক ভয়ঙ্কর ভয়ের ঘটনা আজ বলব। যে ঘটনাটা যে ওনার জীবনে ঘটতে পারে সেটা কিন্তু উনি কোনোদিনও স্বপ্নেও কল্পনা করতে পারেননি। এবং বিষয়টা এতটাই ভয়ঙ্কর ছিল যে উনি প্রাণ যে আদতে ফিরে পেয়ে বাড়িতে বেঁচে ফিরবেন সে আশাও কিন্তু একটা সময় উনি ছেড়ে দিয়েছিলেন। কি সেই সত্যি ঘটনা সেটা যদি শুনতে হয়, জানতে হয় তাহলে কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আরেকটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর ৫টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরো অনেক, অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা যিনি পাঠিয়েছেন, তিনি কিন্তু আমাদের চ্যানেলের বেশ পুরনো সাবস্ক্রাইবার। এর আগে উনি আমাদের চ্যানেলের ঘটনা যে ওনার ভালো লাগছে, উনি আরো অনেক ঘটনা শুনতে চান, সেই বিষয়ে ইমেল করেছিলেন এবং তখনই জানিয়েছিলেন যে ওনার জীবনে ঘটে যাওয়া একটা অত্যন্ত ভয়ের সত্যি ঘটনা উনি শেয়ার করতে চান। কিন্তু সময়ের অভাবে উনি শেয়ার করতে পারছেন না, কিন্তু আল্টিমেটলি উনি লিখে পাঠিয়েছেন এবং আজ আমি সেই ঘটনাটাই আপনাদেরকে বলবো। তো প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই। তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও কিন্তু আপনাদেরকে ঘটনাটা বোঝাতে সুবিধা হবে। আজকের যে ঘটনাটা আমি এখন বলবো আপনাদের, সেই ঘটনাটা কলকাতা থেকে রাজকুমার বাবু লিখে পাঠিয়েছেন। উনি কিছু কথা প্রথমে শেয়ার করেছেন, যেই কথাগুলো এই ঘটনার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। তো প্রথমে আমি সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই এবং ঠিক যেভাবে উনি ঘটনাটা লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করছি। রাজকুমার বাবুর ফ্যামিলিতে উনি, ওনার মা-বাবা এবং ওনার এক দিদি রয়েছে এবং উনি এই ৪ জনে ফ্যামিলি। এবার একদম যখন খুব ছোট ছিলেন উনি, তো ছোটবেলা থেকেই উনি দেখতেন যে ওনাকে বাড়িতে সবাই একটু বেশি প্রোটেক্ট করত। মানে ওনার দিদিও ছিল, কিন্তু ওনার দিদিকে যতটা প্রোটেক্ট করত তার থেকেও বেশি ওনার মনে হতো যে ওনাকে একটু বেশি দেখে শুনে রাখা হয়। এবার প্রথম উনি ভাবতেন যে উনি যেহেতু খুব ছোট ছিলেন, তো সেই জন্য হয়তো ওনাকে খুব বেশি প্রোটেক্ট করা হয়। আচ্ছা, এখানে এবার একটা কথা বলি। ওনাদের কলকাতার আগে, মানে কলকাতাতে এখন ওনাদের যেখানে বাড়ি, তার আগে কলকাতার একটা অন্য জায়গায় ওনারা থাকতেন এবং সেখানে এই রাজকুমার বাবুর দাদু, ঠাকুমা, ওনাদের আরো যা ফ্যামিলি মেম্বার ছিল তারা সবাই মিলে একটা বাড়িতে থাকতো এবং সেই বাড়িতে একটা জয়েন্ট ফ্যামিলি ছিল এবং একসাথেই রান্নাবাড়ি হতো, সবাই খেত। এবং আমি যে সময়টার কথা বলছি সেই সময় কিন্তু রাজকুমার বাবুর বাবার তখনও বিয়ে হয়নি। এবার ওনার বাবারা ৩ ভাই ২ বোন। রাজকুমার বাবুর ঠাকুমা কিন্তু অত্যন্ত জ্ঞানী এবং খুব পণ্ডিত একজন ব্যক্তি ছিলেন। তো ওনার ঠাকুমার কথা বলছি, তো বুঝতেই পারছেন বহু বছর আগের কথা। তো সেই সময় তো মানে মেয়েরা বাড়ি থেকে বেরিয়ে স্কুলে যাবে, কলেজে যাবে সেটা খুব কমন ব্যাপার ছিল না। মেয়েদের মানে শিক্ষা ব্যবস্থা ছিল, কিন্তু সেটাও খুব সব বাড়ি থেকে যে মেয়েরা পড়াশুনো করতে যেত তা তো নয়। তো ওনার ঠাকুমার যেহেতু খুব পড়াশুনোর ইচ্ছে ছিল, তো ঠাকুমার খুব ছোট বয়সে বিয়ে হয়ে যায়। তো বিয়ের পরে উনি ওনার স্বামীকে বলে একজন ভদ্রমহিলা আসতেন তাকে পড়াতে। তো সারাদিনে সমস্ত সংসারের কাজকর্ম করে ঠাকুমা সেই টিচারের কাছে পড়তেন এবং সেই করেই কিন্তু ওনার অক্ষর জ্ঞান হয় এবং উনি বহু বই পড়াশুনো করা শুরু করেন। তো এইরকম ওনার বই পড়ার ভীষণ নেশা ছিল এবং বিভিন্ন রকমের বই উনি পড়তেন
এবং এই বই পড়তে, পড়তে উনি বেশ কিছু এমন আধ্যাত্মিক দিকের বইপত্র পড়া শুরু করেন এবং সেই অনুযায়ী কিছু, কিছু উনি ঘরের মধ্যে সংসারে থেকে আরকি যে ছোটখাটো আধ্যাত্মিক সাধনা করা সম্ভব হয়, সেগুলো কিন্তু উনি করা শুরু করেছিলেন। তো এভাবে সংসার আস্তে, আস্তে এগোতে থাকে। তো রাজকুমার বাবুর বাবার বিয়ের আগেই রাজকুমার বাবুর এই যে ঠাকুমা, তিনি কিন্তু মারা গেছিলেন। এবার উনি আগে গেলেও উনি কিন্তু মৃত্যুর কিছুদিন আগে রাজকুমার বাবুর বাবার উদ্দেশ্যে বলেন যে, "তোমার বিয়ে কিন্তু আর ১ থেকে ১.৫ বছরের মধ্যেই হয়ে যাবে" এবং শুধু বিয়েটা যে উনি বলেছিলেন তা কিন্তু নয়। উনি বলেছিলেন যে, "তোমার একটি পুত্র সন্তান হবে আর একটা কন্যা সন্তানও হবে। কন্যা সন্তান আগে হবে এবং তারপরে এরকম পুত্র সন্তান হবে" সেটা উনি বলে গেছিলেন। আচ্ছা, এই অবধি বলেছিলেন, সেটা কি করে বলেছিলেন সেটা হয়তো উনার সাধনার বলে উনি বলেছিলেন বা উনি অত্যন্ত পণ্ডিত ব্যক্তি ছিলেন। হয়তো কোনো না কোনোভাবে উনার মনে এসেছিল বা কি ছিল ব্যাপার সেটা কেউ জানে না। কিন্তু উনি যেগুলো বলেছিলেন বা যে কথা উনি বলেছিলেন সে প্রত্যেকটাই কিন্তু একদম হুবহু অক্ষরে, অক্ষরে মিলে যায়। বুঝতেই পারছেন তখন উনার বাবার বিয়েই হয়নি। তো উনি বলেন ওরকম যে ১-১.৫ বছরের মধ্যে বিয়ে হবে, একটা মেয়ে হবে, তারপর একটা ছেলে হবে। সত্যি, সত্যি সেটা হয়ও। কিন্তু এই কথাগুলোর সাথে উনি আরো একটা খুব ইম্পোর্টেন্ট কথা বলেছিলেন। উনার ঠাকুমা বলেছিলেন যে, "তোমার যে ছেলে হবে তার নাম কিন্তু তুমি রাজকুমার রাখবে। মেয়ের নাম তুমি তোমার ইচ্ছে মতো তুমি রাখতেই পারো। কিন্তু ছেলে যে হবে তার নাম কিন্তু রাজকুমার রাখতে হবে।" এবার তখন ওই ঠাকুমা খুব অসুস্থ ছিলেন। তো যখন উনার বাবাকে এই কথাগুলো তার মা বলেছিলেন, তো উনি না ভাবছেন যে আমার এখনো বিয়েই হয়নি। আর বিয়ের কোনো ঠিকঠাক ছিল সেই সময় তাও নয়। তো উনি ভাবতেন যে মা এগুলো কি বলছে? কিন্তু সবাই এটুকু জানতো যে উনি যে কথাটা বলছে তার কোনো একটা বিশেষ তাৎপর্য আছে বলেই উনি বলছেন। তো উনার মনে সেই সময় অনেক প্রশ্ন থাকলেও যেহেতু সেই সময় উনার ঠাকুমার অবস্থা খুব একটা ভালো ছিল না, তো সেই নিয়ে খুব বেশি প্রশ্ন করেনি। উনি বলেছেন যে ঠিক আছে, তাই হবে। এবং তার সাথে উনি আরেকটা কথা বলেছিলেন যে তোমার যে ছেলে হবে তার মধ্যে একটা আলাদা রকমের ক্ষমতা থাকবে। সে পড়াশুনো করবে, তার সবকিছু খুব ভালো হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কেরিয়ার খুব ভালো হবে সে বিষয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু তার মধ্যে একটা এমন ক্ষমতা থাকবে, যে ক্ষমতাটা সবার মধ্যে থাকে না। এবার আপনাদের হয়তো মনে হতে পারে যে এটা কি এমন ক্ষমতা? আর আমি বারবার বলছি যেটা উনি ইমেইলেও মেনশন করেছেন যে রাজকুমার বাবুর বাবাকে যখন উনার মা এই কথাগুলো বলেছিল, উনি কিন্তু ফার্দার সেগুলো নিয়ে খুব বেশি যে প্রশ্ন করেছিলেন তা কিন্তু নয়। শুধু এটুকুই বলেছিল যে, "কি ক্ষমতার কথা বলছো মা?" তখন উনি নাকি বলেছিলেন রাজকুমার বাবুর ঠাকুমা যে, "তোমার যে পুত্র সন্তান হবে তার মধ্যে একটা এমন ক্ষমতা থাকবে, সে কোনো একটা জায়গায় গেলে সেখানে যদি এমন কোনো জিনিস থাকে যেটা খারাপ বা যেটা ক্ষতিকর বা যে জিনিসটার সেখানে কোনো ভালো প্রভাব হচ্ছে না, যেটা কুপ্রভাব পড়ছে সে কিন্তু সেটা বুঝে যাবে। এবং তোমার যে পুত্র সন্তান হবে সে কিন্তু অত্যন্ত সৎ, অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত ভালো মনের একজন মানুষ হবে। তো তোমরা ছোটবেলা থেকেই ওকে কিন্তু একটু বেশি গাইড করে, একটু বেশি তার প্রতি স্নেহ পরিচর্যা একটু বেশি করে করতে হবে ওকে। কারণ ও খুব মানসিক দিক থেকে শক্তিশালী হলেও ওর মধ্যে যে ক্ষমতাটা আছে না, সেই ক্ষমতাটার জন্য কোনো খারাপ শক্তি বা কোনো এমন খারাপ ব্যক্তি বলুন বা খারাপ শক্তি বলুন, তারা কিন্তু ওকে পছন্দ করবে না। কারণ তারাও বুঝে যাবে যে এই মানুষটার মধ্যে একটা ক্ষমতা আছে। এবং এটাও তার সাথে, সাথে বলে যে ওর উপর দিয়ে অনেক বিপদ-আপদ আসতে পারে, অনেক ঝড়-ঝাপটা আসতে পারে। কিন্তু ওর ভেতরে যে ভালো যে জিনিসটা থাকে, যে ওর ভিতরে যে ক্ষমতাটা রয়েছে, ভগবানের যে আশীর্বাদটা ওর মধ্যে রয়েছে, তার বলে কিন্তু ও শত ক্ষতি করার চেষ্টা করলেও আল্টিমেটলি কিন্তু ওর কোনো বিশেষ বড় ক্ষতি হবে না। কিন্তু তাও ছোটবেলা থেকে ওকে একটু বেশি দেখে পড়ে রাখতে হবে। ওকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার আগে দুবার ভাবতে হবে যে সেই জায়গাটা ওকে নিয়ে যাওয়া ঠিক হবে কিনা। এবং ওর ভিতরের যে শক্তিটা থাকবে, ওর ভিতরে যে ক্ষমতাটা থাকবে, সেই ক্ষমতাটা শুধুমাত্র খারাপ মানুষরাই বুঝতে পারবে তা কিন্তু নয়। যারা অশরীরী সেখানেও আরকি ওর এই উপস্থিতিটা কিন্তু তারাও টের পাবে এবং ও টের পাবে যে এখানে কোনো কিছু খারাপ আছে কি নেই। এরকম কথা বলে এবং ওকে বলে এবং এটাও বলে যে ওর কোনো বড় ক্ষতি হয়তো হবে না।
কিন্তু ওকে খুব দেখে, দেখে রাখতে হবে, খুব দেখে শুনে বুঝে ওকে রাখতে হবে এবং সারা জীবনও ওকে একটু বুঝে শুনে জীবনে চলতে হবে। এরকম কথাবার্তা বলে এবং এই কথা বলার ২ দিনের মধ্যে কিন্তু ওনার ঠাকুমা মারা গেছিল। যাই হোক, তোর বাবাকে এই কথাগুলো রাজকুমার বাবুর বাবাকে এই কথাগুলো তার মা বলেন এবং ২ দিন পরে যখন মারা যান, একটা পরিবারে শোকের ছায়া। তো যাই হোক, তারপরে আবার কালের নিয়মে দিন এগোতে থাকে এবং যেটা হলো সেটা হচ্ছে যে সত্যি, সত্যি কিন্তু মানে ১ বছরের মাথায় ওনার বাবার জন্য, রাজকুমার বাবুর বাবার জন্য একটা সম্বন্ধ আসে এবং এমন নয় যে ওনার জন্য মেয়ে দেখা হচ্ছিল, সেরকম কিন্তু কোনো ব্যাপার না। হঠাৎ করে একটা সম্বন্ধ আসে এবং তার ২ মাসের মাথায় কিন্তু বিয়েও হয়ে যায়। এবার সবাই জানতো পরিবারে যে ওনার ঠাকুমা কিছু একটা বলেছে মানে উনি লাস্টের দিকে খুব মিতভাষী হয়ে গেছিলেন। খুব বেশি কথা উনি বলতেন না। কিন্তু যতটুকু কথা বলতেন বা যেটুকু বলতেন সেটুকু কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ এবং সেই কথার কিন্তু একটা আলাদাই মানে থাকতো। এবারে ওনার বাবার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার ১.৫-২ বছর পরে একটি মেয়ে হয় ওনাদের। এবং ঠিক যেভাবে রাজকুমার বাবুর ঠাকুমা বলেছিলেন যে ওনার ১ম এ কন্যা সন্তান হবে, তো সেরকমই কন্যা সন্তান হলো। এবং উনি তো মানে জানতেন যে উনার মা যখন এই কথাটা বলেছেন তাহলে এরকম একটা কিছু ঘটতে পারে। কিন্তু সত্যি, সত্যি যে ঘটবে সেটা কিন্তু উনি স্বপ্নেও মানে ঠিক কল্পনা করতে পারেননি যে সত্যিই এরকম ১ম সন্তান উনার কন্যা সন্তান হবে। যাই হোক, তো মেয়ে হলো। মেয়ের নাম ওনারা নিজেদের মতো করেই ঠিক করলেন এবং এর ঠিক ১-১.৫ বছরের মাথায় কিন্তু এই রাজকুমার বাবুর জন্ম হলো। এবং যখনই পুত্র সন্তান হলো তখন কিন্তু ওনার বাবা ওনার মায়ের কথাটা মনে করে রেখে উনি কিন্তু ওনার ছেলের নামকরণ রাজকুমারী করলেন এবং পরপর কথাগুলো যখন সব মিলে গেল তখন কিন্তু ওনার বাবা রাজকুমার বাবুর বাবা আর কি ওনার স্ত্রীকে বললেন যে এরকম এরকম আমার মা বলে গেছিলেন, তো আমাদেরকে কিন্তু ছেলেকে খুব বুঝে শুনে রাখতে হবে। এবং ছোট থেকে রাজকুমার বাবুকে কিন্তু ওনার মা বাবা সত্যিই খুব বেশি কেয়ার করে রাখতেন। সমস্ত জায়গায় ওনাকে নিয়ে যেতেন সেরকম নয়। কোনো বাড়িতে যদি কেউ মারা যেত, কখনোই ওনাকে সেই বাড়িতে নিয়ে যাওয়া হতো না। এবং ছোট থেকে ওনাকে খুব চোখে, চোখে রাখতো। মানে কোথায় যাচ্ছে, কোথায় খেলছে, কোথায় যাবে না, কোথায় যাবে সমস্ত বিষয়টা কিন্তু ওনার বাবা-মা ঠিক করতেন। এবং এইটার জন্য ওনার বাবা-মাকে কিন্তু আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী অনেকেই বলত যে, "তোমরা একটু বেশি, বেশি করো।" ওনারা কিন্তু সে কথা কানে নিতেন না এবং ঠিক যেভাবে রাজকুমার বাবুর ঠাকুমা বলে গেছিল, ঠিক সেভাবেই কিন্তু ওনাকে ছোট থেকে মানুষ করা হয়। এবার যখন থেকে রাজকুমার বাবু বুঝতে শেখে উনি দেখতেন যে ওনার দিদিকেও খুব যত্নার্তি করা হয়, কেয়ার করা হয়। কিন্তু দিদির ক্ষেত্রে যে রেস্ট্রিকশনস গুলো থাকে না, সেগুলো কিন্তু রাজকুমার বাবুর ক্ষেত্রে থাকতো। এবং ছোটবেলায় যা হয় বাচ্চা মানুষ একটু জেদ করত যে আমি এখানে যাবো, ওখানে যাবো, দিদি যাচ্ছে দিদির সাথে যাবো। কিন্তু রাজকুমার বাবুকে ছাড়া হতো না সব জায়গায়। তো একদিন যখন রাজকুমার বাবু একটু বড় হয়, তখন ওনার মা ওনাকে সমস্ত কথাটা বলে যে এরকম, এরকম ব্যাপার তো তোমাকে সব জায়গায় এভাবে রাখা যাবে না। তো ছোটবেলায় উনি অতটা বুঝতে পারতেন না। কিন্তু আস্তে, আস্তে যখন উনি বড় হতে লাগলেন এবং তখন উনি বুঝতে লাগলেন যে সত্যি, সত্যি ওনার মা এবং বাবা দুজনেই রাজকুমার বাবুকে নিয়ে খুব চিন্তায় থাকেন এবং ওনাকে সমস্ত খারাপ জিনিস থেকে যাতে ওনাকে যতটা সম্ভব দূরে রাখা যায়, সেরকম চেষ্টা করেন। এবার যেটা রাজকুমার বাবু ইমেইলে মেনশন করেছেন যে উনি কিন্তু এই বিষয়গুলোকে একদমই বিশ্বাস করতেন না। উনি ভাবতেন যে ঠিক আছে ঠাকুমা হয়তো বলে গেছিল কিছু কথা মিলে গেছে। তার মানে এই নয় যে আমার ভিতরে সত্যি, সত্যি কোনো ক্ষমতা আছে বা আমি এরকম কিছু বুঝতে পারি বা কিছু। এবার বুঝতেই পারছেন যে ছোটবেলা থেকে যখন রাজকুমার বাবু আস্তে, আস্তে বড় হতে থাকেন, উনি কিন্তু কোনো রকম কোনো অস্বাভাবিক বিষয় ওনার মধ্যে যে রয়েছে সেটা উনি কিছুই কোনোদিনই ফিল করতে পারেননি। আর যেটা ওনার ছোটবেলা থেকে ওনার চরিত্রের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে যে উনি নিজেই লিখেছেন যে উনি ছোটবেলা থেকে খুব আ সব বিষয়ে খুব মানে ওনার একটা ক্লিয়ার ধারণা ছিল যে এটা ভালো তো এটা ভালো, এটা খারাপ তো এটা খারাপ। আর উনার যদি কারো সাথে কথা বলে ভালো না লাগতো সেটা ছোটবেলা থেকে সেটা কোনো বন্ধু-বান্ধব হোক কি কোনো আত্মীয়স্বজন হোক, উনি তার সাথে আর ২য় বার কথা বলতেন না। মানে কাউকে ভালো লাগলো তো ঠিক আছে তার সাথে কথাবার্তা বলা, তার সাথে যোগাযোগ রাখা সবই থাকতো। কিন্তু যদি ওনার কাউকে ভালো লাগতো না, ওনার মনে হতো যে না এ ঠিক নয় বা এর সাথে কথা বলা উচিত হবে না, সেটা ওনার মনের ভিতর থেকেই আসতো এবং উনি তার সাথে বিশেষ একটা কথাবার্তা বলতেন না।
কিন্তু তার মানে এই নয় যে উনি নিজের ভিতরে যে কোনো আলাদা ক্ষমতা আছে বা ওনার ভিতরে একটা আলাদা কোনো সত্তা রয়েছে, সেই বিষয় কিন্তু উনি কোনো রকম কোনো কিছু কোনোদিন ফিল করেননি। ছোটবেলা থেকে পড়াশোনা করতে ওনার ভালো লাগতো এবং প্রত্যেকটা পরীক্ষায় উনি খুব ভালো রেজাল্ট করতেন। সেটা নিয়ে পরিবারের সবাই ওনাকে খুব অ্যাডমায়ার করত। সবকিছু খুব মানে এইভাবে আরকি চলেছে। এবার উনি ইঞ্জিনিয়ারিং পড়তে যান এবং যখন উনি আস্তে, আস্তে স্কুল থেকে কলেজে গেলেন, তখন না উনার ভিতরে একটা অদ্ভুত রকমের পরিবর্তন আসে। যে পরিবর্তনটার কথা উনি ইমেইলে লিখেছেন, সেটা হচ্ছে যে উনি অ প্রত্যেকদিন কলেজে যখন উনি হোস্টেলে পড়াশুনো করতেন, উনি প্রত্যেকদিন ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা, কখনো, কখনো ১.৫ ঘন্টাও উনি টানা মানে মেডিটেশন করা শুরু করলেন। এবং এই যে ধ্যানটা উনি করতেন, এই ধ্যানের মধ্য থেকে মানে হয়তো উনার পরের দিন পরীক্ষা রয়েছে, প্রচুর চাপ পড়াশুনোর। বাট তাও উনি যদি ধ্যানে না বসতেন, উনার খুব মানে খুব অস্থির লাগতো। মনে হতো কোনো কিছু ঠিক হচ্ছে না বা যতই উনি পড়াশুনো করুন না কেন, উনার মনে হতো ওনার পরীক্ষার আগে উনি কনফিডেন্স পাচ্ছেন না। তো উনি না ধ্যানে বসতেন। এবং সেই ধ্যান ১ ঘন্টা চলত, কখনো ১.৫ ঘন্টা চলত। এভাবে উনি ধ্যান করতেন এবং যখন উনি ধ্যানের মধ্যে থাকতেন, উনার মনে হতো যে মানে যখন উনি ধ্যানে বসতেন, তার কিছুক্ষণের মধ্যে উনার মনে হতো যে উনি সবকিছু থেকে অনেক আলাদা হয়ে গেছেন। হয়তো উনার কালকে ভীষণ ইম্পোর্টেন্ট একটা পরীক্ষা রয়েছে। কিন্তু উনার মনে হতো যে উনি সমস্ত কিছু থেকে ডিটাচ হয়ে গেছেন এবং তার সাথে, সাথে উনি বুঝতে পারতেন যে উনার আশেপাশে অনেক পজিটিভ জিনিস আছে। আবার উনি এটাও বুঝতে পারতেন যে উনার আশেপাশে হয়তো অনেক নেগেটিভ জিনিস আছে। উনি যে কলেজে ইঞ্জিনিয়ারিং পড়েছে সেই কলেজটার নাম উনি মেনশন করেছেন। কিন্তু উনি রিকোয়েস্ট করেছেন যেন আমি কলেজটার নাম না বলি। তো আমি অ উনার কলেজের নামটা নিচ্ছি না। তো উনাদের কলেজের যে হস্টেল ছিল, তো এরকম মানে উনি যখন ধ্যানে বসতেন, উনার অদ্ভুত, অদ্ভুত কিছু ফিলিংস আসতো। হ্যাঁ, এবং উনাদের ওই যেটা বলছিলাম আমি হোস্টেলের সামনে যেখানে উনি থাকতেন, তার মানে কলেজের যে একটা বাউন্ডারি রয়েছে, সেই বাউন্ডারির থেকে ডানদিকে একটা বিশাল জঙ্গল এরিয়া ছিল। যেহেতু ওনাদের ইঞ্জিনিয়ারিং কলেজটা একটু আউটস্কার্ট এ ছিল, তো সেখানে কলেজের বিল্ডিং, তারপরে হস্টেল বিল্ডিংস সেগুলো পেরিয়ে পিছনের দিকে একটা বিশাল জঙ্গল এরিয়া এবং বিভিন্ন সময় যেটা উনি লিখেছেন, বিভিন্ন সময় উনার মনে হতো যে ওই জায়গাটার মধ্যে একটা কিছু খারাপ জিনিস আছে এবং সেটা কি খারাপ, কেন খারাপ, কিরকম খারাপ সেইগুলো কিন্তু উনি অতটা বুঝতে পারতেন না। এবার উনি যখন 3rd ইয়ারে পড়েন, 2nd ইয়ার থেকে 3rd ইয়ারে উঠছেন, তো সেই সময় উনি শোনেন ওখানকারই মানে যেখানে হোস্টেলে আরকি উনারা থাকতেন, তারই আশেপাশের লোকেদের মুখে হঠাৎ করে উনি শোনেন একদিন যে ওই যে জায়গাটা রয়েছে, ওই জায়গাটা নাকি বহু আগে যখন আরকি রাজনৈতিক দিক থেকে খুব একটা উত্তাল সময় ছিল, তো সেইখানে নাকি অনেকজনকে আরকি আ মারা হয়েছিল এরকম কথাবার্তা উনি শোনেন। অনেকের দেহ পাওয়া গেছিল এরকম বিভিন্ন বিষয় শোনেন। কিন্তু উনি রাজকুমার বাবু যখন ধ্যানে বসতেন, তখন কিন্তু উনার বারবার মনে হতো যে ওই দিকটা খারাপ বা ওই দিকটা ভালো নয়। এটা উনার কিন্তু মনে হতো। উনি কিন্তু তার আগে কিছু শুনেছিলেন ওই জায়গাটা সম্পর্কে তা কিন্তু নয়। উনি সেই জায়গাটা সম্পর্কে যে খবরটা পেয়েছিলেন, সেটা কিন্তু উনি মানে ওই ধ্যানে বসার বছর দেড়েক পরে উনি শুনতে পান। হ্যাঁ? এবং ওই জায়গায় নাকি মানে অনেকের পার্সোনাল জমিও ছিল। যেহেতু জায়গাটা ভালো নয়, তো অনেকের অনেক রকমের নাকি এক্সপেরিয়েন্স হয়েছে এবং অনেকে নাকি তাদের জমি-জমা ছেড়ে দিয়ে চলে গেছে। আশেপাশে নাকি ২-১ টা বাড়িও ছিল। তারা ওইসব ছেড়ে দিয়ে চলে গেছে এবং বহুকাল আগেই ছেড়ে চলে গেছে। এবং ওই ফাঁকা জমিগুলো একটা সময় কোনো না কোনো পরিবারের কোনো না কোনো বাড়ির অন্তর্গত ছিল। তো তারাও আর সেই জমি জায়গা নিয়ে কোনো দাবি-দাওয়া করেনি। তারা সব ছেড়ে ছুড়ে অন্যদিকে দূরে চলে গেছে। এবার এগুলো যখন উনি শোনেন, উনার না সেই ছোটবেলায় উনার মা, তারপরে উনার বাবা যেরকম কথাগুলো বলেছিলেন, উনার ঠাকুমা বলে গেছিলেন, কোথাও না কোথাও উনার না সেই কথাগুলো মনে পড়ে যায়। এবং তারপর উনি ভাবতেন যে, "ধুর আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, এত পড়াশোনা করছি, আর আমি এগুলো কি ভাবছি?" কিন্তু তার সাথে, সাথে উনি এটাও ভাবেন যে, "আমি যখন ধ্যানে বসতাম, আমার কেন বারবার ওই দিকটার কথা মনে হতো?" যাই হোক এই প্রশ্নের উত্তর কিন্তু উনি নিজে কোনদিনই কলেজ জীবনে খুঁজে পাননি। এইভাবে ওনার কলেজ জীবনও শেষ হয়ে গেল। কিন্তু ওই ধ্যানে বসা ব্যাপারটা ওনার মধ্যে হঠাৎ করেই যে সেই কলেজে পড়াকালীন সময় থেকে এলো, উনি
সেটা রোজ করতে লাগলেন। এবং ওনার মানে পড়াশুনো জীবনে বা কর্মজীবনে যতই ব্যস্ততা থাকুক না কেন, উনি ওই ১ থেকে ১.৫ ঘন্টা প্রত্যেকদিন ওনাকে ধ্যানে বসতেই হবে। যাই হোক, তো বাড়ি থেকে তো সবসময় ওনাকে মানে প্রত্যেকদিন ৪-৫ বার করে ফোন করা, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে সমস্ত কিছু কিন্তু খোঁজ নিত এবং সবসময় ওনাকে বাড়ি থেকে বলত যে, "যে জায়গাটায় তোর ভালো লাগবে না যাবি না। যদি কাউকে মনে হয় যে ঠিক নয় তার সাথে কথা বলবি না।" এরকম নানান কথাবার্তা ছোটবেলা থেকেই ওনাকে বলত, তো সেই সময়ও বলেছে। যাই হোক, এবার কর্মসূত্রে উনি যখন ওনার ইঞ্জিনিয়ারিং পড়া শেষ হলো, উনি চাকরি পেলেন দিল্লির দিকে কোনো একটা জায়গায়। তো কর্মসূত্রে উনি সেখানে চলে গেলেন এবং সেখানে গিয়ে উনি ১ম এই তো আর বাড়ি ওইভাবে রেন্ট করতে পারেননি। তো ওখানে কিছু বন্ধু-বান্ধব মারফত একটা মানে অ্যাপার্টমেন্টে শেয়ার্ড অ্যাপার্টমেন্টে উনি থাকার ব্যবস্থা হলো ওনার। তো সেখানে আরো ৩-৪ টে ছেলে থাকত। এবার ১ম যেদিন উনি ওই অ্যাপার্টমেন্টে ঢুকলেন, মানে সেই অ্যাপার্টমেন্টে যারা যে ৪ টে ছেলের সাথে উনি জয়েন করলেন, তার মধ্যে একটি ছেলেকেই উনি আগে থেকে চিনতেন। ওনাদেরই কলেজের কোনো একজন সিনিয়র দাদা ছিলেন। এবার বাকি ছেলেগুলোকে তো উনি চিনতেন না। এবার উনি যেটা লিখেছেন যে উনি ১ম যেদিন ওইখানে পা রাখলেন ওই অ্যাপার্টমেন্টে, উনি বুঝে গেলেন যে এখানে আমি ২ রাতের বেশি তো থাকতে পারব না। উনি কিন্তু তার আগে দেখেন উনি শুধু ওই একটি সিনিয়র দাদা চেনা ছিল এবং সেই দাদাটি যথেষ্ট ভালো। তার সাথে কোনো রকম কোনো সমস্যা হওয়ার কোনো সিন নেই। কিন্তু ওনার মনে হলো যে না আমি এখানে তো বেশিদিন থাকতে পারব না। ২ রাত মেক্সিমাম হয়তো আমি থাকতে পারব। তো উনি নাকি জিনিসপত্র রেখেই সোজা বেরিয়ে গেছিলেন বাড়ি খোঁজার উদ্দেশ্যে। যাই হোক, তো বিকেলবেলা যখন উনি বাড়ি-ঠাড়ি খুঁজে এসছেন, পরের দিন থেকে উনার অফিস জয়েন করতে হবে। তো উনি এসে দেখলেন যে ওনার কলেজের সিনিয়র দাদা ছাড়া বাকি যে ছেলে রয়েছে, তারা একদম বোতল-টোতল খুলে একদম মদ্যপান করতে লেগেছে। এবং এই রাজকুমার বাবু কিন্তু এগুলো খুব একটা পছন্দ করতেন না। এবং জোরে, জোরে ঘরের মধ্যে গান-বাজনা চলছে, মিউজিক চালানো হয়েছে। এবার উনি তো বুঝলেন যে এখানে তো আমি এমনিও থাকতে পারবো না। আর আমার যেরকম পছন্দ, আমি একটু মেডিটেশন করি, আমার একটু বই-টই পড়তে লাগে। এখানে তো আমি থাকতে পারবো না। তো উনি কাউকে কিচ্ছু বললেন না। উনি চুপচাপ ওনার জন্য উনি আর ওনার যে কলেজের যে সিনিয়র দাদা, তার একটা ঘরে থাকার আর কি ব্যবস্থা। খুবই ছোট ঘরটা ছিল। তো উনি ওখানে মোটামুটি কাটিয়ে দিলেন এবং খুব অদ্ভুতভাবে উনি ২ দিনের মধ্যে কিন্তু ঘরও পেয়ে গেলেন। ওখানকারই একটা জায়গায় একটা ঘর পেলেন। সে ঘরটাও ভীষণ ছোট ছিল কিন্তু উনি আরকি যে টাকায় পেলেন সেইটায় উনি ওই একটা ঘর, ছোট্ট একটা ঘর আর একটা বাথরুম, একটা সামান্য ছোট স্পেস, ওটাকে কিচেনও বলা যায় না। তো সেইটুকু উনি নিজে রেন্ট করে নিলেন একা থাকবেন বলে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই বাড়িটা কিন্তু অনেক পশ একটা অ্যাপার্টমেন্ট ছিল। জায়গাটা যথেষ্ট ভালো ছিল। কিন্তু কি করে যে উনি ১ম দিন ঘরে ঢুকেই বুঝে গেলেন যে এখানে আমি ২ দিনের বেশি থাকতে পারব না, এটাই কিন্তু খুব অদ্ভুত একটা বিষয় ছিল। যাই হোক, তো এরপরে তো উনি অন্য নিজের জায়গায় শিফট করে গেলেন। সেখানে কাজকর্ম মোটামুটি ঠিকঠাক চলছিল। তো ওনারই একজন কলেজের ওনারই একজন আরকি সহপাঠী। তো তার সাথে সে অন্য কোম্পানিতে চাকরি করত কিন্তু কাছাকাছিই থাকতো। তো সে বলল যে, "আপনারা হয়তো অনেকে জানেন যে উত্তরাখণ্ডের রুড়কিতে কিন্তু প্রচুর এরকম আ ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স বলুন বা মেডিকেলের এন্ট্রান্স এর প্রচুর ইনস্টিটিউট আছে। যেখান থেকে আইআইটি বলুন বা এই ধরনের ইঞ্জিনিয়ারিং মেডিকেলের এন্ট্রান্স এর জন্য পড়ানো হয়।" তো ওরা মানে ওর ওই বন্ধুটা বলে যে এরকমই রুড়কিতে একটা ইনস্টিটিউশন আছে। তো সেখানে ম্যাথমেটিক্স এর জন্য মানে অঙ্ক এবং কেমিস্ট্রির জন্য ওরা এরকম কেউ যাতে টিচিং করে সেরকম কাউকে চাইছে। মানে এটা একটা পুরো ওয়ার্কশপ হবে। একদিনে টানা ৫ ঘন্টা ক্লাস করাতে হবে এবং তার জন্য একটা রিমিউনারেশন ওরাও দেবে। এবার এই রাজকুমার বাবুর মনে হলো যে বাস এটা একটা বেশ ভালো ব্যাপার। টাকাটা বড় কথা নয়। এখানে স্টুডেন্টদেরকে পড়াতে পারবে। টানা ৫ ঘন্টার একটা ওয়ার্কশপ হবে। তো বলল যে, "তুই কি যাচ্ছিস? তাহলে আমিও যাব।" তো ওই বন্ধুটা বলল, "হ্যাঁ, আমি যাচ্ছি। তা তোকে জানালাম। তুই যদি যাস তাহলে তো খুবই ভালো। দুজনে একসাথে চলে যাব।" এবার ওরা তখন কাজ থেকে আরকি ছুটির একটা দিনে, ওদের ছুটির দিনেই আরকি ক্লাসটা ওরা সেট করেছিল। তো দিল্লি থেকে ওরা রুড়কির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দিল্লি থেকে ওরা ট্রেনে যায়। সেখান থেকে ওরা উত্তরাখণ্ডের রুড়কি যায় এবং সেখানের একটা ইনস্টিটিউশনে ওরা ৫ ঘন্টা টানা ওয়ার্কশপে ক্লাস করায় স্টুডেন্টদের।
এবং তারপরে ওরা যেটা প্ল্যান করেছিল, যেহেতু ওরা দিল্লি থেকে উত্তরাখণ্ডে গেছে, তো ওই যে বললাম যে রাজকুমার বাবু ওই কলেজ জীবন থেকেই এই মেডিটেশনের প্রতি একটা অদ্ভুত টান উনি অনুভব করতেন। এবং আস্তে, আস্তে যত দিন গেছে ওনার মধ্যে একটা কি বলবো? উনি যেটা লিখেছেন একটা ডিভোশনাল ব্যাপার কিন্তু আস্তে, আস্তে ওনার মনের মধ্যে চলে আসে। এবং উনি অনেক হরিদ্বার, ঋষিকেশ সম্পর্কে অনেক শুনেছিলেন, অনেক কিছু জেনেছিলেন। কিন্তু কোনোদিনই ওনার হরিদ্বার বা ঋষিকেশ যাওয়া হয়নি। তো রাজকুমার বাবু ওনার বন্ধুকে বলল যে, "আচ্ছা আমরা তো এখান থেকে আবার ফিরেই যাবো। তো আমি ভাবছি যে ২ টো দিন হরিদ্বার এবং ঋষিকেশের জন্য রাখবো, একটুখানি ঘুরে নেব।" এবার উনি ওনার যে বন্ধু ছিল সে বলল যে, "ঠিক আছে, খুব ভালো কথা।" এবার ওরা কি করেছে ওদের ক্লাস রুড়কিতে শেষ হয়ে ওরা ওখান থেকে একটা বাস নিয়ে রুড়কি থেকে ওরা হরিদ্বার আসে। এবার সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে যে ২ টো দিনের জন্য ওরা দুজনে প্ল্যান করলেও রাজকুমার বাবুর সাথে ওনার যে সহপাঠী ছিল, সে কিন্তু পরের দিন তার একটা কোনো এমার্জেন্সি কাজ চলে আসে এবং সে বলে যে, "আমি আরেকটা দিন থাকতে পারছি না। তো তুই কি আমার সাথে বেরিয়ে যাবি না তুই থাকবি?" তো ওনার ঋষিকেশ যাওয়ার কথা পরের দিন দুজনেরই। তো রাজকুমার বাবু বলল যে, "না ঠিক আছে আমি আর একটা দিনের তো ব্যাপার। তোর যখন একটা এমার্জেন্সি কাজ চলে এসেছে তুই তাহলে এখান থেকে বেরিয়ে যা। আমি একটা দিন আরো থেকে যেরকম প্ল্যান আছে সেরকমই আমি যাব।" তো বন্ধুটা বলে, "ঠিক আছে।" তো বন্ধুটা পরের দিন বেরিয়ে যায়। ওরা ১ম দিন হরিদ্বারটা খুব ভালো করে ঘোরে। ওখানে হরকি পৈরিতে আ মা গঙ্গার আরতি দেখা, সেখানে পুজো দেওয়া, মন্দিরগুলো ভিজিট করা, খুব ভালো লাগে। আর ওই হরকি পৈরির সামনে মেডিটেশন করা একটা অন্য রকমের অনুভূতি আরকি ওনার জীবনে। এবার রাজকুমার বাবু তো এবার একা হয়ে গেলেন। তো ওনাদের প্ল্যান ছিল যে ওনারা ঋষিকেশে ঘুরবে। তো প্ল্যান মাফিক উনি ঋষিকেশ গেছেন সকাল, সকাল। বন্ধু তো বেরিয়ে গেছে। সে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। এবার হরিদ্বার থেকে কিন্তু দিল্লির ট্রেন আছে। দিনে বেশ ২-৩ টে ট্রেন তো থাকেই। আর ভায়া হয়ে গেলে আরো বেশি ট্রেনের অপশনস থাকে। এবারে উনি ঋষিকেশ গেছেন এবং ঋষিকেশের অপূর্ব সুন্দর ওই রামঝুলা, লক্ষ্মণ ঝুলা এগুলো উনি দেখেছেন এবং ঋষিকেশের ওই মা গঙ্গার যে জলস্রোত তার পাশে একটা টিলার পাশে বসে উনি অনেকক্ষণ ধ্যান করেছেন এবং এগুলো করার পরে না উনার মনের মধ্যে মানে ওই ঋষিকেশে আরকি যেদিন আরকি ছিলেন সেদিনই উনার রাতের বেলা ট্রেন ছিল। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, রাতের বেলা উনি যে ট্রেনের যে আরকি টিকিট ছিল, তো সেটা ওনার একার জন্যই ছিল। কারণ ওনার বন্ধুর টিকিটটা ক্যানসেল করে দিয়ে যেহেতু আগের দিন বেরিয়ে গেছে। এবার ঋষিকেশে ওখানে উনি ধ্যান করছেন। তো ধ্যান করতে, করতে না আর মানে যখন উনি আরকি ধ্যানটা করতেন স্পেশালি, সেই সময় উনার শরীর মনের ভিতরে একটা অদ্ভুত নাকি আন্দোলন মতো হতো। উনি বুঝতে পারতেন যেন উনি সমস্ত কিছু থেকে উনার কাজ, কর্ম, ফ্যামিলি সবকিছু থেকে উনার মনে হতো যে উনি অনেকটা দূরে চলে গেছেন। এবার সেদিন ঋষিকেশে যখন উনি এরকম ধ্যান করছেন, এরকম মেডিটেশন এ রয়েছেন, ফট করে উনার মনে হলো, উনার ধ্যানরত অবস্থায় উনার মনে হয় যে উনাকে কেউ যেন মানে ভিতর থেকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। মানে উনি মন দিয়ে ধ্যান করছে, ধ্যানটাকে কেউ ভাঙানোর চেষ্টা করছে বা উনার মনে হতে থাকে কেউ যেন ওনাকে মানে উনার পথে উনি যে পথে রয়েছে সেই পথ থেকে ওনাকে কেউ সরানোর চেষ্টা করছে। এরকম একটা অদ্ভুত টাইপের ফিলিংস ওনার আসে। এবার উনি না বুঝতে পারে না। উনার ধ্যানটা ভেঙে যায়। আর সত্যি কথা বলতে কি এরকমভাবে ধ্যান ভাঙা কিন্তু এর আগে ওনার কখনো হয়নি। তো উনি ভাবলেন ব্যাপারটা কি হলো? তো উনি ভাবলেন ১ম এ মনে হলো যে হয়তো নতুন জায়গায় এসছেন। তার মধ্যে ওনাকে ওখান থেকে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যেতে হবে। উনি একটা গাড়ি নিয়ে এসছিলেন। তো ভাবলো যে ঠিক আছে সেইজন্য হয়তো এরকম হচ্ছে। কিন্তু ওই ধ্যানটা ভেঙে যাওয়ার পরে মানে ঋষিকেশে যারা গেছেন তারা তো জানেনই। অপূর্ব সুন্দর পাহাড়ি জায়গা। সেখানে একটা আধ্যাত্মিক ব্যাপার রয়েছে বিশেষ মানে খুব বেশিভাবে রয়েছে। ওখানে মানুষ মানে ভগবানের সাথে প্রকৃতির সাথে একটা যেন মেলবন্ধন অপূর্ব একটা মেলবন্ধন দেখতে পাওয়া যায়। তো সবকিছু মিলিয়ে না উনার মনটা কিরকম একটা ভারী হয়ে আসে। এবং উনার মনে হতে থাকে যে কিছু একটা হয়তো হতে চলেছে। যাই হোক কি হতে চলেছে, কি হবে উনি কিন্তু কিছুই বুঝতে পারেন না। এইবারে উনি ভাবলেন যে ঠিক আছে, যা হচ্ছে হোক আমি এবার আস্তে, আস্তে বেরিয়ে যাই।
এবার উনি খুব সুন্দরভাবে সময়টা কাটিয়ে গাড়ি নিয়ে আবার উনি হরিদ্বারে যে হোটেলে ছিলেন, সেই হোটেলের উদ্দেশ্যে ঋষিকেশ থেকে বেরিয়ে পড়লেন। এবার গাড়িটা করে যখন উনি আসছেন, তখন ওই ঋষিকেশ থেকে হরিদ্বার আসার যে রাস্তাটা রয়েছে, সেখানে হঠাৎ করেই একটা বিশাল বড় গাড়ি, মানে ওনাদের গাড়িটা রীতিমতো সুন্দরভাবে যাচ্ছে, ঠিকঠাক স্পিডে যাচ্ছে, ঠিকঠাক লেন মেইনটেইন করে যাচ্ছে। হঠাৎ করেই একটা বড় গাড়ি মানে আড়াআড়িভাবে চলে আসে। হুম? এবং জিনিসটা এতটাই অদ্ভুত, মানে অদ্ভুত ব্যাপার যে ওই গাড়িটার ওখানে আসার কোনো কথাই নয়। আর পাশের যে লেন রয়েছে বা উল্টো দিকের যে রাস্তা, সেখানে কোথাও ওই গাড়িটা ছিল না। মানে কোত্থেকে যে চলে এলো ফট করে গাড়িটা, মানে যে ড্রাইভার ছিল সেও খুব ঘাবড়ে গেছে। কিন্তু সে খুব পোক্ত ড্রাইভার ছিল। তো খুব সুন্দরভাবে সে অনেকটা আগে থেকেই খুব জোরে ব্রেকটা প্রেস করে দেয় এবং গাড়িটা একদম, মানে ওদের গাড়িতেও কোনো ক্ষতি হয় না, কিছুই হয় না। জাস্ট ওই হঠাৎ করে এসে যাওয়ায় প্রচন্ড আরকি একটা চমকে গেছে। মানে আশেপাশে সমস্ত গাড়ি-ঠাড়ি দাঁড়িয়ে গেছে। হ্যাঁ? তো এবার আশপাশের গাড়ি থেকে তো লোকজন বেরিয়ে এসেছে। তারাও অবাক হয়ে গেছে। তো তখন ওই যে বড় গাড়ির যে ড্রাইভারটা, সে বলছে যে সে পাশের একটা আ রাস্তায় পার্ক করা ছিল গাড়িটা। সে গাড়িটাকে পিছোতে গিয়ে হঠাৎ করে ভুল করে সে গাড়িটাকে মানে ড্রাইভ মোডে গিয়ে একদম মেইন রাস্তায় চলে এসেছে। যাই হোক, তো তাকে অনেক তিরস্কার করা হলো, অনেক কিছু বলা-টলা হলো। এবার উনার যেহেতু হোটেল রুমে এসে একটু খাওয়া-দাওয়া করে আবার উনার বেরোনোর ব্যাপার আছে। তো উনার মনটা একটুখানি অদ্ভুত রকমের একটা ভারাক্রান্ত। সে কেন, কি জন্য সেটা উনি জানেন না। রাজকুমারবাবুর খালি মনে হচ্ছিল যে কিছু একটা ঘটতে চলেছে। যাই হোক, একটা জিনিস ঘটে গেল। তো উনি ভাবল যে ঠিক আছে, এটাই হয়তো ঘটার ছিল, সেইজন্য হয়তো মনটা এরকম করছিল। যাই হোক, তো উনি হোটেলে এলেন এবং হোটেলে আসার পরে উনার জায়গাটা এত ভালো লেগেছে, মানে ১ম বারের জন্য উনি হরিদ্বার, ঋষিকেশ এসেছেন। উনার খুব ভালো লেগেছে। তো উনি ভাবল যে দূর, হোটেলে থেকে কি করব? অনেক রাতে আরকি উনার ট্রেন। তো উনি ভাবলেন যে আমি বেরিয়ে যাই। এবার উনি হোটেলে থেকে জিনিসপত্র যা ২-১ টা ছিল ব্যাগে ভরে উনি বেরিয়ে গেছেন হোটেল থেকে। এবার ওই হরিদ্বারের রাস্তায় একটুখানি মার্কেটটা ঘুরছে। ওখানে হর কি পৈরীর সামনে আরতি দর্শন করলেন। সমস্ত কিছু করে ঠরে মোটামুটি ওখানে আ ডিনারও করে ফেলেন। করে ফেলে উনি ভাবলেন যে ঠিক আছে, এবার তো মোটামুটি সবকিছু বন্ধ-টন্ধ হয়েছে। আমি একবার স্টেশনে চলে যাই। এবারে আপনারা হয়তো জানেন, বা যারা গেছেন তারা তো জানেনই, বা যারা যাননি আমি তাদের উদ্দেশ্যে বলি। ভগবানের আশীর্বাদে আমি বেশ অনেকবার হরিদ্বার গেছি। আমার ফ্যামিলির মানুষদের হরিদ্বার খুব পছন্দের একটা জায়গা। তো সেইজন্য আমরা বহুবার গেছি। তো হরিদ্বারে কি হয়, আম মেইনলি যে ট্রেনগুলো থাকে, সেই ট্রেনগুলো যখন আরকি স্টেশনে আসে, তখনই কিন্তু স্টেশনে ভিড় থাকে। বাকি আপনি যদি রাতের দিকে হরিদ্বার স্টেশনে যান, যে সময় হয়তো কোনো ট্রেন নেই, সেই সময় কিন্তু হরিদ্বার স্টেশনটা খুব একটা যে জনবহুল থাকে তা কিন্তু নয়। আর এই রাজকুমার বাবু যেই সময়ে গেছিলেন, সেই দিন বা সেই সময়টা কিন্তু এরকমই ছিল। মানে উনি যখন স্টেশন চত্বরে গিয়ে পৌঁছলেন, তখন মানে সে সময়টা শীতের সময় ছিল, এমনি প্রচন্ড ঠান্ডা। আর মোটামুটি যে ট্রেনগুলোতে বেশি টুরিস্ট যাতায়াত করে, সে দুন এক্সপ্রেস বলুন বা যেগুলো, সেগুলো তো দেরাদুন থেকে ছাড়ে। হরিদ্বারে আসে, মানে একটা নির্দিষ্ট টাইমের জন্যই দাঁড়ায়। লোকজন ওঠে আবার বেরিয়ে যায়। এবার উনার ট্রেন যেহেতু আরো একটু রাতের দিকে ছিল, তো উনি আগেই স্টেশনে চলে এসেছেন। তো উনি স্টেশনে এসে দেখছেন, স্টেশনে ২-৩ জন ওই যারা স্টেশনে থাকে একটু ভিক্ষুক টাইপের মানুষজন, তারাই মানে ওরকম কম্বল-টম্বল গুটি-সুটি দিয়ে রয়েছে এবং পুরো স্টেশন চত্বর ফাঁকা। কেউ নেই। আর ওই সময় কোনো ট্রেনও নেই, সেজন্য লোকজনও কিচ্ছু নেই। আর সেদিন প্রচন্ড ঠান্ডা ছিল। যাই হোক, তো উনি স্টেশনে, ওনার হাতে তো একটাই জাস্ট ব্যাগ ছিল। তো উনি কিছুক্ষণ বসলেন, তারপর একটু পায়চারি করছেন। এমন সময় উনি, মানে এই রাজকুমার বাবুর কথা বলছি, উনি হঠাৎ করেই দেখেন একটা মেয়ে, সে হঠাৎ করেই দৌড়তে স্টেশনে এসেছে এবং স্টেশনে এসে, মানে উনি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন, সেই প্ল্যাটফর্ম থেকে দৌড়ে মানে পাস করে গেল এবং ঠিক তার পর মুহূর্তেই ওই মেয়েটা উল্টো দিকের প্ল্যাটফর্মেও দৌড়ে ক্রস করল। এবার এই জিনিসটা যখন রাজকুমার বাবু খেয়াল করেন, উনার না খুব অদ্ভুত লাগে। কারণ উনি যখন স্টেশনে এসছিলেন, তো তখন ওখানে যে ডিজিটাল বোর্ড ছিল, সেই ডিজিটাল বোর্ডে উনি
নিজের ট্রেনের যে টাইমটা রয়েছে সেটা চেক করছিলেন এবং ওখানে আরো যে ট্রেন আছে সেই ট্রেনেরও কখন কি টাইমিং আছে সেটা উনি দেখেন এবং ওই টাইমে আর কোনো ট্রেন নেই। মানে একটা কি হয়, আমরা ধরুন কোনো একটা ট্রেন ধরার জন্য স্টেশনে এলাম। এবার যদি কোনো কারণে আমরা ট্রেনটা না পাই বা ট্রেনটা যদি আমাদের ছুটে যায়, বেরিয়ে যায়, তাহলে আমরা দৌড়াদৌড়ি করতে পারি। কিন্তু উনি জানেন যে ওই মুহূর্তে কোনো ট্রেন নেই। মানে তার ১ ঘন্টা আগেও কোনো ট্রেন ছিল না, তার ১ ঘন্টা পরেও কোনো ট্রেন নেই। তো ভাবছি যে মেয়েটা দৌড়চ্ছে কেন? মেয়েটার কি তাহলে কোনো বিপদ-আপদ হলো? এবার রাজকুমার বাবু কি করেছে, নিজে বসেছিলেন তো সিট থেকে উঠে উনি না এদিক ওদিক দেখছে যে মেয়েটাকে কেউ তাড়া করেছে কিনা বা মেয়েটার সাথে আরো কেউ আছে কিনা, তার বাড়ির লোক আছে কিনা। তো দেখছে কেউ নেই। তো তখন ভেবেছে যে ঠিক আছে হয়তো লোকাল কেউ হবে। উনি আবার নিজের মতো রয়েছে। কিছুক্ষণ পরে আবার উনি দেখছে যে ওই মেয়েটা আবার ওই উনি যে প্ল্যাটফর্মে বসেছিল রাজকুমার বাবু সেই প্ল্যাটফর্মের কাছে এসেছে। প্ল্যাটফর্মের কাছে এসে মেয়েটা হাতে একটা কাগজ মতো কিছু নিয়েছে, একটা চিরকুট টাইপের কাগজ নিয়েছে এবং মেয়েটার পরনে একটা চুড়িদার এবং একটা চাদর। ওই প্রচন্ড ঠান্ডা, কিন্তু মেয়েটা চুড়িদারের উপরে ওই চাদরটাকে মাথার উপর দিয়ে নিয়ে মেয়েটা এদিক ওদিক দেখছে। এবার এই জিনিসটা দেখে না মানে একটুখানি রাজকুমার একটু অদ্ভুত লাগে যে এত রাতের বেলা মেয়েটা একা একা কি করছে, আর মেয়েটার সাথে কিন্তু কোনো লাগেজ নেই বা মেয়েটাকে দেখে মনে হচ্ছে না যে মেয়েটার কোনো ট্রেনে উঠবে। অ্যাটলিস্ট একটা হ্যান্ডব্যাগ হলেও তো মানুষের থাকে। তো ভাবছে যে মেয়েটা তাহলে প্ল্যাটফর্মে কি করছে, এটা তো খুব অদ্ভুত বিষয়। এবার রাজকোর বাবু ভাবছে যে মেয়েটাকে কি জিজ্ঞেস করবো কিছু, মেয়েটাকে কোনো বিপদে আপদে কোনো হেল্প দরকার কি। তারপরে ভাবছে যে আমি যদি মেয়েটাকে জিজ্ঞেস করি আর মেয়েটা যদি খারাপ ভাবে তাহলে। তো এই সমস্ত এদিক ওদিককার চিন্তা ভাবনা করে না উনি না আর কিছু মানে মেয়েটাকে কিছু আর জিজ্ঞেস করে, শুধু মেয়েটাকে একটুখানি নজরে রাখছে যে মেয়েটা কি করছে দেখি। তো এর কিছুক্ষণ পরে হঠাৎ করেই একটা মানে ওই মালগাড়ি যেগুলো হয় সে একটা মালগাড়ি পাস করছিল। এবার মালগাড়িটা পাস করছে দেখে এবার উনি মানে রাজকুমার বাবু দেখছে যে ওই মেয়েটা মালগাড়িটা যে প্ল্যাটফর্মে আছে সে মানে ঠিক উল্টো দিকের প্ল্যাটফর্ম দিয়ে আর কি পাস করবে। সবে জাস্ট ঢুকছে মালগাড়িটা প্ল্যাটফর্মে। তো মেয়েটা কি করেছে, মেয়েটা না মানে একদম টপকে গিয়ে ওই প্ল্যাটফর্মে চলে গেছে। গিয়ে হঠাৎ করেই দেখছে যে মেয়েটা ওই মালগাড়িটা পাস করে গেল। এবার মেয়েটার তো প্ল্যাটফর্মেই থাকার কথা। কারণ মালগাড়িতে তো আর মেয়েটা উঠতে পারবে না। আর গাড়িটা দাঁড়ায়ওনি, গাড়িটা জাস্ট থ্রু বেরিয়ে গেছে। কিন্তু রাজকুমার বাবু দেখছে প্ল্যাটফর্মে মেয়েটা নেই। এবার ভাবছে যে মেয়েটা তাহলে কোথায় গেল? মেয়েটা কি তাহলে আ মালগাড়িতে কোনোভাবে উঠে গেল? নাকি মেয়েটা প্ল্যাটফর্ম দিয়ে হয়তো নেমে বেরিয়ে গেছে, আমি হয়তো দেখিনি। এবার রাজকুমার বাবুর খুব অদ্ভুত টাইপের লাগে বিষয়টা যে মেয়েটা এরকম উসখুস করছে কেন? তার কিন্তু কোনো কারণ কিছু বোঝা যায় না। এর কিছুক্ষণ পরে যেটা দেখেন উনি, সেটা দেখে মানে যেকোনো মানুষ কিন্তু ভিড়মি খেতে পারে। কিছুক্ষণ পরে রাজকুমার বাবু দেখছে যে ওই মেয়েটা ঐরকমই চুড়িদারের উপরে একটা চাদর মাথার উপর দিয়ে নিয়ে মেয়েটা কি করছে, হাতে একটা ধারালো অস্ত্র নিয়ে, মানে আমাদের যেরকম ওই নারকোল গাছ কাটা বা নারকোল কাটার জন্য আমরা যেরকম লোহার দা ব্যবহার করি, ঠিক সেই রকম দা জাতীয় একটা কিছু, যেটা পুরো বাংলায় যেরকম দা ইউজ হয় গাছপালা কাটতে বা নারকোল কাটতে, ঠিক সেরকম নয় কিন্তু ওরকমই বেশ বড়সড় একটা বেঁকানো ধারালো অস্ত্র টাইপের কিছু নিয়ে মেয়েটা মানে উদ্ভ্রান্তের মতো প্ল্যাটফর্মের এদিক থেকে ওদিক করছে এবং মেয়েটা কিন্তু ওই উঁচু প্ল্যাটফর্মের মানে লাইনের থেকে প্ল্যাটফর্মটা তো একটু উঁচুতে হয়। মেয়েটা কিন্তু লাফিয়ে প্ল্যাটফর্ম থেকে লাইনে নামছে, আবার অন্য প্ল্যাটফর্মে উঠছে, আবার অন্য প্ল্যাটফর্ম থেকে দৌড়ে নামছে, আবার উঠছে। এই দৃশ্যটা যখন উনি দেখে রাজকুমার বাবু, উনি না প্রচন্ড ঘাবড়ে যান। উনি ভাবছেন যেভাবে মানে প্রকাশ্যে আর কি। এবার দেখুন প্ল্যাটফর্মে লোকজন নাই থাকতে পারে, কিন্তু ওটা তো একটা পাবলিক প্লেস, তাই না? এবার প্ল্যাটফর্মের একদম শুরু এবং শেষের দিকে কিছু মানুষ যারা প্ল্যাটফর্মে দিনরাত থাকেন, তারা ওরকম করে গুটিসুটি করে শুয়ে আছে, কেউ দেখতেও পাচ্ছে না, কেউ বুঝতেও পারছে না। আর যেখানে আর কি অ্যানাউন্সমেন্ট হয় বা অফিস যে ঘরটা সেটাও ভিতর থেকে লক করা।
এবার না রাজকুমারবাবুর প্রচন্ড ভয় লেগে যায় যে মেয়েটা এরকম উদ্ভ্রান্তের মতো কাকে খুঁজছে। আর উনি ভাবছেন যে আরে মেয়েটার হয়তো কোনো মেন্টাল প্রবলেম আছে। এবার ফট করে যদি রাতের বেলা ওনার সামনে চলে আসে আর ওনাকে যদি আঘাত করতে চায়, তাহলে উনি কি করবে? এবার না ওনার খুব ভয় লাগে। তো রাজকুমারবাবু কি করে, সঙ্গে, সঙ্গে ওনার ব্যাগটা নিয়ে, ব্যাগটা তো বেশি ভারী ছিল না, একটা ছোট ব্যাগ ছিল। উনি ভাবলেন যে একটা কাজ করি, মেয়েটা তো যা করছে প্ল্যাটফর্মের মধ্যে করছে, আমি একটা কাজ করি, আমি ওভারব্রিজে উঠে যাই। ওভারব্রিজে উঠে মাঝামাঝি একটা জায়গায় দাঁড়াই, মানে ওনার ট্রেন আসতে তখনও প্রায় ১ ঘন্টা মতো বাকি। এবার প্রচন্ড ঠান্ডা। তো উনি ভাবলেন যে ঠিক আছে একটুখানি না হয় ঠান্ডার মধ্যে, মানে যেহেতু মাথার উপরে ওভারব্রিজে ওরকম শেড সেরকম তো নেই। খুব সামান্যই শেড রয়েছে। তো ভাবলো ঠিক আছে একটু ঠান্ডা লাগুক তাও ঠিক আছে। কিন্তু মেয়েটাকে না মানে ঠিক বিশ্বাস করা যাচ্ছে না যে মেয়েটা কি করবে? যদি ফট করে যদি মেয়েটার কি মনে হলো যদি একটা আঘাত করে দেয়, তাহলে বেশ ভালো রকমভাবেই কেউ ইনজিওর হয়ে যেতে পারে। এবার রাজকুমার বাবু তখন ঠিক করে যে উনি ব্যাগ নিয়ে সোজা ওভারব্রিজে চলে যাবে। এবার উনি ব্যাগ নিয়ে সোজা ওভারব্রিজে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার ওভারব্রিজে উঠে যখন উনি দাঁড়িয়ে রয়েছে, তখন কিন্তু আবার উনি মেয়েটাকে দেখতে পাচ্ছে না। তো ভেবেছে হয়তো মেয়েটার প্ল্যাটফর্ম চত্বর থেকে নেমে গেছে। তো উনি ভাবলেন যে ঠিক আছে আরো ৫-১০ মিনিট দেখি, যদি দেখি মেয়েটা নেই তাহলে আর আমি এখানটা দাঁড়াবো না। আমি যেরকম শেডের নিচে ছিলাম, আমি সেভাবেই দাঁড়াবো। এবং উনি তখন দেখছে যে ২ টো লোক প্ল্যাটফর্মে আরো তারাও হয়তো ওই ট্রেনটা ধরবে, তারাও হয়তো ১ ঘন্টা আগে এসেছে। তো উনি বেশ মনে বল পেল রাজকুমার বাবু। তো উনি ভাবলো যে ঠিক আছে আর ২-১ মিনিট দেখে নিই, তারপরে আমি নিচে নেমে দাঁড়াবো। এবার উনি তো ওরকমভাবে দাঁড়িয়ে রয়েছে। মানে এবার যখন উনি রাজকুমারবাবু ভাবছে যে এবার উনি ওভারব্রিজ থেকে নেমে প্ল্যাটফর্মে গিয়ে আবার দাঁড়াবে, যেখানে বসেছিল সেখানেই চলে যাবে। ঠিক সেই মুহূর্তে উনি যেই মানে পিছনে জাস্ট তাকিয়েছে, জাস্ট ক্যাজুয়ালি উনি জাস্ট পিছনে তাকিয়েছে। দেখছে যে মেয়েটা একদম উনার পিছনে এসে ওরকম করে হাতে একটা ধারালো কিছু জিনিস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং মেয়েটাকে এতক্ষণ উনি একটু ডিসট্যান্স থেকে দেখেছে। ঠিক আছে? কিন্তু এই যে ওনার পিছনে এসে মেয়েটা দাঁড়িয়েছে, এবার কিন্তু উনি মেয়েটাকে একদম সরাসরি মানে একদম সামনাসামনি দেখছে যে মেয়েটা হাতে সত্যি, সত্যি একটা ধারালো জিনিস রয়েছে। কিন্তু তার থেকেও যেটা খুব মানে গা শিউরে ওঠার মতো ব্যাপার, সেটা হচ্ছে যে মেয়েটার চোখ দুটোর মধ্যে আমাদের চোখের যে আইবল থাকে না? তো সেই আইবলটা মেয়েটার কিরকম যেন, মানে পুরো গোল আইবলটা নয়, কিরকম একটা আধা টাইপের আইবল, মনে হচ্ছে যেন আধা আইবল রয়েছে, আধা নেই। মানে ভাবুন আপনি ধরুন কাউকে এভাবে একটা অজানা অচেনা জায়গা, মানে জায়গাটাতে তো উনি এর আগে আসেনি কখনো। এরকম একটা জায়গায় রাতের বেলা যদি আপনি এরকম একজন মেয়েকে দেখেন যার চোখের আধার পার্ট রয়েছে, আধা পার্ট নেই, এবং মেয়েটার নাকের যে ফুটো দুটো সেটা অস্বাভাবিক রকমের বড়, এবং মেয়েটার ঠোঁটটা মনে হচ্ছে যেন কোনো রকমভাবে মানে ৩-৪ বার কেটে গেছিল। মানে কেটে ঝুলছিল এরকম টাইপের, কি ওটা শুকিয়ে গেছে কেটে গিয়ে। এইরকম একটা ফেস যদি আপনি দেখেন, আপনার কিরকম লাগতে পারে আপনি ভাবুন। এবং যেই মুহূর্তে রাজকুমার বাবু ওই মেয়েটিকে দেখেন ওই অবস্থায়, সঙ্গে, সঙ্গে ওনার মনের ভিতর থেকে, মানে ওনার মনে হলো যেন ওনার আম ভিতর থেকে কেউ বলে উঠল যে, "এই মেয়েটা কিন্তু খুব বিপজ্জনক। এই মেয়েটার থেকে দূরে থাকতে হবে। এবং এই মেয়েটা চেষ্টা করবে আমার ক্ষতি করার।" এবং ওই মুহূর্তে মানে যে কেউ রাজকুমার বাবু লিখেছেন যে, যেকোনো সাহসী মানুষ হলেও তার কিন্তু একটা ভয় লাগবেই। কারণ মেয়েটা একদম সামনে চলে এসেছে। আর মেয়েটার ওরকম ফেস, যেটা মানে একটা সাধারণ মানুষের, দেখুন চোখ কোনো কারণে মানুষের ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা আলাদা ব্যাপার। কিন্তু চোখের যে মণি সেটা আর্ধেক আছে আর্ধেক নেই। এটা একটা মানে অদ্ভুত, মানে বীভৎস টাইপের দেখতে লাগে। তো দেখেছে। এবার মানে রাজকুমার বাবুর মন বলছে যে, "তুই কিন্তু এখান থেকে ধপ করে পালিয়ে যাস না। তুই যদি এখান থেকে দৌড়ানো শুরু করিস বা পালানোর চেষ্টা করিস, মেয়েটা কিন্তু তোকে পালাতে দেবে না এবং মেয়েটা সরাসরি আঘাত করবে।" এবার রাজকুমার বাবু যেটা করতেন সেটা হচ্ছে যে উনি না গায়ত্রী মন্ত্র জপ করতেন। ছোটবেলা থেকেই। উনাকে বাড়িতে বলেছিল, তো উনি গায়ত্রী মন্ত্র জপ করতেন। তো উনি দেখলেন এবং দেখার পরে উনি খুব শান্তভাবে নিজের চোখটাকে ঘুরিয়ে নিলেন। ঘুরিয়ে নিয়ে উনি ঠিক যেভাবে দাঁড়িয়েছিলেন, উল্টো মুখ করে উনি ঠিক সেভাবেই দাঁড়িয়ে রইলেন এবং উনার মন বলছে
যে এই জায়গাটা থেকে, এই মেয়েটার থেকে যত দ্রুত সম্ভব দূরে যেতে হবে। নাহলে কিন্তু মানে বিশাল বিপদ হয়ে যেতে পারে। কিন্তু তার সাথে, সাথে উনার মন এটাও ওনাকে বলে, ওই যে বলেছিলাম যে উনার মধ্যে একটা ক্ষমতা আছে, উনার ঠাকুমা বলে গেছিলেন, মানে ওই মুহূর্তে উনার মন ওনাকে বলে, "তুমি শুধু গায়ত্রী মন্ত্র জপ করো এবং চুপচাপ ওখানটা দাঁড়িয়ে থাকো।" এবং উনি নিজে যে কতক্ষণ দাঁড়িয়েছিলেন সেটা উনি ঘড়ি দেখে দেখেননি এবং উনি মনে প্রাণে বিড়বিড় করে শুধুমাত্র ওই গায়ত্রী মন্ত্র জপ করা শুরু করলেন। এইবার গায়ত্রী মন্ত্র জপ করতে, করতে বেশ কিছুক্ষণ পরে উনি না মানে আস্তে করে একটুখানি সাইড করে পিছনের দিকে উনি তাকান যে মেয়েটা আছে কিনা দেখার জন্য। উনি দেখেন মেয়েটা কিন্তু পিছনে নেই এবং সঙ্গে, সঙ্গে উনি ভাবলেন যে এটাই সুযোগ। উনি সঙ্গে, সঙ্গে মানে ওই ওভারব্রিজ থেকে নামলেন। নেমে উনি ওনার যে প্ল্যাটফর্মে ট্রেন আসার কথা সেইখানটায় উনি এসে দাঁড়ালেন। এবং ভাগ্যক্রমে যেহেতু তখন আর ওনার ট্রেন আসতে প্রায় ৪০ মিনিটটা কি আর বাকি। তো মোটামুটি ২-৪ টে করে লোকজন প্ল্যাটফর্মে আসা শুরু হয়েছে এবং উনি তখন বেশ মনে স্বস্তি পেলেন যে ঠিক আছে আমি এবার এখানে খুব সেফলি দাঁড়াতে পারবো। এবার উনি দাঁড়িয়ে আছেন মিনিট ৫ অব্দি। মিনিট ৫ এক উনি ওখানে ভালোভাবে দাঁড়িয়ে রয়েছেন। আশেপাশে ২-৪ টে লোকও রয়েছে। এবার মানে যখন এবার ওনার ট্রেন অ্যানাউন্সমেন্ট হচ্ছে। ঠিক সেই সময় ওনার চোখ যায় উল্টো দিকের প্ল্যাটফর্মে। এবং উল্টো দিকের প্ল্যাটফর্মে উনি একটা অদ্ভুত জিনিস দেখেন। সেটা হচ্ছে উনি দেখেন দেখুন একটা মানুষ সে পুরুষ হোক, নারী হোক, যেই হোক না কেন, একটা প্রাপ্তবয়স্ক মানুষ সে যদি প্ল্যাটফর্মের উপরে শুয়ে পড়ে তাহলে তার শরীরের তো একটা উচ্চতা থাকবে যদি কেউ ফ্ল্যাট হয়ে শুয়েও পড়ে। কিন্তু এখানে উনি দেখছেন মেয়েটা শুয়ে পড়েছে ঠিকই প্ল্যাটফর্মে কিন্তু মনে হচ্ছে যেন মেয়েটার শরীরটা মানে মাথার নিচ থেকে পা অবধি মনে হচ্ছে যেন প্ল্যাটফর্মের মধ্যে পুরো মিশে গেছে এবং মনে হচ্ছে যে শরীরের তো একটা উচ্চতা থাকে তো পুরো মনে হচ্ছে যেন মিশে গেছে এবং শুধু চাদরটা যে রয়েছে সেটাই বোঝা যাচ্ছে এবং মেয়েটার মাথাটা বেরিয়ে রয়েছে চাদর থেকে এবং খুব কর্কশভাবে ওর দিকে তাকিয়ে রয়েছে মনে হচ্ছে প্রচন্ড রাগ হয়েছে প্রচন্ড আর কি একটা অ্যাগ্রেশন নিয়ে ওর দিকে তাকিয়ে রয়েছে এবং প্ল্যাটফর্মের উপরে যে লাইট রয়েছে সেই লাইটটা ওর হাতের যে ধারালো অস্ত্রটা রয়েছে সেটা পাশে রাখা এবং সেটার উপরে যেন আলোটা পড়ে পুরো চকচক করছে এবং মেয়েটা একবার করে ওই অস্ত্রটার দিকে তাকাচ্ছে আর একবার করে কিন্তু এই রাজকুমার বাবুর দিকে তাকাচ্ছে মানে মনে হচ্ছে যেন রাজকুমার বাবুকে যদি সত্যি সত্যি এই সময় একা পেত তাহলে হয়তো ওর কোনো ক্ষতি করে দিত। তো এর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যেটা হয় যে ওনার ট্রেন প্ল্যাটফর্মে চলে আসে। এবার প্ল্যাটফর্মে ট্রেন চলে এসছে এবং উনি নিজস্ব যে ওনার বগি ছিল সেই বগিতে উনি উঠেও পড়েন। ওনার রিজার্ভেশন ছিল এবং উনি ট্রেনে উঠে তো বেশ স্বস্তি বোধ করছেন যে ঠিক আছে আমি ট্রেনে উঠে গেছি এবার আমি নিজের জায়গায় পৌঁছে যাব। এবার ওনার মনের মধ্যে রাজকুমার বাবুর মনের মধ্যে একটা অদ্ভুত খচখচানি বিষয় মানে চলতে থাকে। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি তো যেটা উনি মেনশন করেছেন যে উনার যে ট্রেনটায় উনি ওঠেন সেই ট্রেনটা কিন্তু খুব কম সময়ের জন্যই হরিদ্বার স্টেশনে আর কি থামে। খুব বেশি লোকজনও ওঠেনি। তো মোটামুটি লোকজন ছিল তারা সবাই উঠে গেছে এবং ট্রেনটা যখন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে, উনি এসি কামরায় ছিলেন। তো ফলে বুঝতেই পারছেন জানলা বন্ধ। কিন্তু ওই কাঁচের জানলার মধ্য থেকেই উনি দেখার চেষ্টা করছিলেন যে উল্টো দিকের প্ল্যাটফর্মে যে মেয়েটা ছিল এরকমভাবে অদ্ভুত রকমভাবে শুয়ে, মেয়েটা রয়েছে কিনা? এবং ট্রেনটা যখন ছেড়ে দেয় উনি ভালো করে লক্ষ্য করেন পুরো প্ল্যাটফর্মটাতেই যে মেয়েটা কোথাও নেই। এবার যখন ট্রেনটা প্রায় প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছে মানে পুরো হরিদ্বার স্টেশন ছেড়ে দিচ্ছে, সেই সময় ওনার চোখে পড়ে যে মেয়েটা যে প্ল্যাটফর্ম থেকে আর কি ট্রেনটা ছেড়েছিল, সেই প্ল্যাটফর্মেই মেয়েটা দাঁড়িয়ে রয়েছে। এবার ওই জিনিসটা দেখে রাজকুমার বাবুর না একটু কোথাও মনে একটু স্বস্তি হয়। যে ঠিক আছে মেয়েটা হয়তো পাগল, মেয়েটা প্ল্যাটফর্মেই রয়ে গেছে, আমি তো ট্রেনে উঠে পড়েছি, ঠিক আছে। এবার উনি তো ওনার শোয়ার জায়গা উনি শুয়ে পড়েছেন। এবার শুয়ে যখন উনি পড়েছেন, উনার মনের মধ্যে একটা বিষয় আসতে থাকে যে এখনো কিন্তু উনি বিপদমুক্ত নন। এটা উনার মনের মধ্যে আসে। কিভাবে এসছে, কেন এসে সেসব প্রশ্নের কোনো উত্তর কিন্তু রাজকুমার বাবুর কাছে আজও নেই। কিন্তু শুধু ওনার মনে হতে থাকে যে উনি যে স্বস্তি পেলেন যে মেয়েটা প্ল্যাটফর্মেই রয়ে গেছে, উনি সেফলি ট্রেনে উঠে পড়েছেন, এবার উনি ওনার গন্তব্যে পৌঁছে যাবেন। কাল থেকে ওনার অফিস শুরু। কিন্তু ওনার মনে হতে থাকে যে সমস্যা এখানেই শেষ নয়।
এর পরেও কিছু একটা ঘটলেও ঘটতে পারে। এবারে এইরকম চিন্তাভাবনা যখন ওনার মনের মধ্যে আসতে থাকে, ওনার কিছুতেই এই সমস্ত চিন্তাভাবনার জন্য রাতে ঘুম আসতে চায় না। এবারে যেহেতু অনেকক্ষণ ধরে শুয়ে থাকার পরেও ওনার কিছুতেই ঘুম আসছিল না, উনি কি করেন, সিট থেকে উঠে উনি যেদিকে বাথরুমগুলো রয়েছে সেদিকে উনি যান এবং বাথরুম থেকে বেরিয়ে উনি একটুখানি আরকি বাইরের দিকটায় থাকেন আরকি। বগির বাইরে যেখানটা বেসিন থাকে সেই জায়গাটায় উনি কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন। এবং ওনার মনের মধ্যে সবসময়ই একটা অশনি ব্যাপার ওনার মনে হচ্ছে যে কিছু একটা ঘটতে চলেছে। এখনই আমি যে বিষয়টার মধ্য থেকে ছিলাম সেখান থেকে আমি এখনই নিস্তার পাইনি। এবার উনার কেন মনে হচ্ছে, কি জন্য হচ্ছে, উনি কিন্তু কিছু জানেন না। ঠিক এরপরে এবার ওখানে উনি দাঁড়িয়ে রয়েছেন। ঠিক মিনিট ২ পরে হঠাৎ করেই, মানে ট্রেনের প্রতিটা কম্পার্টমেন্টে বুঝতেই পারছেন মধ্যরাত, প্রায় সবাই ঘুমোচ্ছে অকাতরে। এবার হঠাৎ করেই একটা মানে ট্রেনের ভিতর থেকে কারো দৌড়ে আসার একটা আওয়াজ উনি পান। এবার হঠাৎ করেই ওরকম একটা শান্তশিষ্ট ট্রেনে যেখানে মধ্যরাতে সবাই ঘুমোচ্ছে, হঠাৎ করে কারো দৌড়ানোর আওয়াজে না উনি না চমকে যায় রাজকুমার বাবু। এবং উনি সঙ্গে, সঙ্গে নিজের কম্পার্টমেন্টের দিকে যখন উনি এগোতে থাকেন, হঠাৎ করেই এবং উনি যেটা দেখেন কিছুক্ষণ পরে, যে ওই মেয়েটি, যেই মেয়েটি ওই হরিদ্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল, যে মেয়েটিকে উনি স্পষ্ট দেখেছে যে ট্রেন প্রায় প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছে, পুরোটাই প্রায় ছেড়ে দিয়েছে এবং মেয়েটি স্টিল ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। যেই মেয়েটির পক্ষে ঐরকমভাবে ছেড়ে আসা স্টেশনের ট্রেনে ওঠা কোনোভাবেই সম্ভব নয়, সেই মেয়েটি ওই ট্রেনের মধ্যে এবং ওই কম্পার্টমেন্টের মধ্যেই রয়েছে। যেটা একেবারেই কিন্তু একটা অস্বাভাবিক ব্যাপার বলা যেতে পারে। কারণ ওই মেয়েটির পক্ষে ওই ট্রেনে ওঠা কিন্তু কোনোভাবেই লজিক্যালি পসিবল নয়। এবং ওই মেয়েটিকে দেখেই রাজকুমার বাবু কি করেন, যেহেতু ট্রেনের বেশিরভাগ কম্পার্টমেন্টেরই লাইট অফ ছিল, উনি অন্ধকারে একটা অন্য কম্পার্টমেন্টের, মানে যে কিউবিকলগুলো রয়েছে সেই জায়গায় কিন্তু উনি মানে নিজেকে একটু আড়াল করে ঢুকে বসেন। এবং উনি দেখেন ওনার ওই যে সিটগুলো রয়েছে ট্রেনের, বগির ভিতরে যে সিটগুলো থাকে, তার মাঝখানের যে যাতায়াতের যে রাস্তাটা রয়েছে, যে ছোট্ট প্যাসেজটুকু রয়েছে, সেই প্যাসেজ দিয়ে মেয়েটা মানে দৌড়তে, দৌড়তে জুতো, মানে পা ঘষতে, ঘষতে, ওর পায়ে জুতো ছিল কি ছিল না সেটা উনি দেখেননি। পা ঘষতে, ঘষতে মনে হলো যেন দৌড়ে মেয়েটা পাস করে চলে গেল। এবং মেয়েটা কিন্তু এদিক ওদিক তাকাচ্ছিল, যেহেতু অন্ধকার ছিল সেহেতু রাজকুমার বাবুকে হয়তো ওই মেয়েটি দেখতে পায়নি। এবার এই জিনিসটা যখন রাজকুমার বাবু দেখেন, ওনার না ভীষণ রকমের অদ্ভুত লাগে এবং ওনার মনে কোথাও একটা খুব স্পষ্ট ধারণা তৈরি হয় যে এই বিষয়টা তো ঠিক নয়। মেয়েটি কি আমার জন্যই ট্রেনে উঠেছে? তাহলে আর যদি উঠেও থাকে, মেয়েটা উঠলো কি করে? আর আমি মেয়েটাকে চিনি না, জানি না। মেয়েটা হঠাৎ করে আমার প্রতি এরকম আক্রোশের আক্রোশ আসবে কেন? এবং ওনার না তখন মনে হয় যে না, ব্যাপারটা নিয়ে ভয় পাওয়ার থেকে বেশি ফেস করাটা দরকার। এবং উনি ভাবেন যে না, আমি মেয়েটাকে না জিজ্ঞেস করব যে আপনি কি আমাকেই খুঁজছেন? বা কি ব্যাপার, আমি মেয়েটাকে একবার জিজ্ঞেস করি। নাহলে এটা আবার কিরকম ব্যাপার? আমি মেয়েটাকে চিনি না, জানি না, মেয়েটাও আমাকে চেনে না, জানে না। হঠাৎ করে ওর আমার প্রতি রাগ হবে কেন? বা এমনও হতে পারে যে হয়তো মেয়েটা আমার জন্য, মানে আমাকে হয়তো খুঁজছেই না। হয়তো অন্য কোনো কারণ আছে। কিন্তু আমার একবার ফেস করা উচিত বিষয়টাকে। যেহেতু ছোটবেলা থেকে উনি প্রচন্ড মানে ক্লিয়ার আরকি মেন্টালিটি নিয়ে চলেন। ভালোকে ভালো বলা, খারাপকে খারাপ বলা, এটা উনি খুব স্পষ্টভাষী। তো সেইজন্য ওনার মনে হলো যে না, বিষয়টা অনেক হয়েছে। এবার ভয় পাওয়ার কিছু নেই। আমি তো কোনো ভুল করিনি। আর আমি তাকে চিনি না, ভুল ঠিক এসবের কোনো প্রশ্নই ওঠে না। তো উনি ভাবলেন যে না, মেয়েটাকে আমি জিজ্ঞেস করব। এই কথা চিন্তা করে মেয়েটা যে কম্পার্টমেন্টের দিকে গেছিল, রাজকুমার বাবু রাতের বেলায় ওরকম উনি সেই কম্পার্টমেন্টের দিকে যান। এবং একটা কম্পার্টমেন্টের শেষে যেমন সেখানে বাথরুমের ব্যবস্থা থাকে, বেসিন থাকে। তারপর আরেকটা কম্পার্টমেন্ট শুরু হয়। আবার সেই কম্পার্টমেন্টটার শেষে আরেকটা ওরকমই বেসিন ইউনিট থাকে। তারপরে আম বাথরুম থাকে। তো এরকমই তো আরকি নরমালি হয়ে থাকে। তো ওনার যে কম্পার্টমেন্টটা ছিল সেইটার ঠিক মানে ক্রস করে উনি ওখানটায় এসে দাঁড়ান। উনি ভাবছেন যে মেয়েটা গেল কোথায়? আর তার সাথে, সাথে উনার আরেকটা জিনিসও খুব ভেবে অবাক লাগে যে এই রাতের বেলা মেয়েটা রিজার্ভেশন যদি মেয়েটা
থেকেও থাকে তাহলে তার একটা নির্দিষ্ট কম্পার্টমেন্টে রিজার্ভেশন থাকবে। আর রাতের বেলা যেটা হয় সেটা হচ্ছে আপনারাও জানবেন হয়তো রাত ৮ঃ০০ র পরে কিন্তু ৮ঃ০০-৯ঃ০০ র পরে আম স্লিপার কোচ বলুন বা এসি কোচ বলুন, তার যে জেনারেল যে দরজাগুলো থাকে, মানে যদি কোনো লোকজন ওঠা-নামার ব্যাপার না থাকে সেগুলো কিন্তু মোটামুটি বন্ধ করে দেওয়া হয়। এবার একদিক থেকে অন্যদিকে ফটাফট চলে যাওয়া দৌড়ে, দৌড়ে সেটাও কিন্তু খুব স্বাভাবিক নয়। যাই হোক, তো উনি ওখানে এসে দাঁড়িয়ে দেখছেন যে কেউ নেই, পুরো ফাঁকা। ১ জন ২ জন বাথরুম হয়তো ব্যবহার করার জন্য আসছেন এবং তারা বাথরুম ইউজ করে চলে যাচ্ছেন। কিন্তু ওই মেয়েটাকে কোনোভাবেই উনি আর দেখতে পাচ্ছেন না। এবার রাতের বেলা একটা কম্পার্টমেন্ট থেকে অন্য কম্পার্টমেন্টে বারবার যাতায়াত করা সেটাও একটা খুব বাজে ব্যাপার। সবাই ঘুমোচ্ছে, একটা সবার প্রাইভেসিরও ব্যাপার থাকে। আর উনি ওনার নিজের কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে মধ্যরাতে ওই কম্পার্টমেন্ট যাতায়াত করবে সেটাও একটা খুব ভালো বিষয় নয়। তো উনি ভাবলেন যে ঠিক আছে আমি এখানটাতে একটু দাঁড়িয়ে ওয়েট করি। এবার উনি দাঁড়িয়ে আছেন। দাঁড়াতে, দাঁড়াতে উনার মনে হচ্ছে যে নাহ মেয়েটা হয়তো এখানকার মানে এই ট্রেনেরই কোথাও হয়তো ওর রিজার্ভেশন আছে, সে হয়তো সেখানে আছে। আমি এখানে বেকার, বেকারই দাঁড়িয়ে আছি। এমন সময় উনি হঠাৎ করেই দেখতে পান মেয়েটা একদম ওনার সামনের কাছাকাছি চলে এসেছে। মানে উনি দাঁড়িয়ে রয়েছেন এবং একটা কম্পার্টমেন্টের শেষ আর একটা কম্পার্টমেন্ট শুরু, যে মাঝখানের যে জায়গাটা থাকে ঠিক সেই জায়গাটায় মনে হলো যেন মেয়েটা দাঁড়িয়ে রয়েছে এবং উনি এক ঝলকের জন্য দেখতে পায়। এবার ওই মেয়েটাকে দেখে না উনি পুরো চমকে যান। কারণ মেয়েটাকে এর আগে যখন উনি হরিদ্বার স্টেশনে দেখেছিলেন, তখন মেয়েটার চোখটা মনে হচ্ছিল যেন অদ্ভুত টাইপের, অর্ধেক চোখের মণি আছে, অর্ধেক নেই। নাকের ফুটো দুটো অস্বাভাবিক বড়, মুখটা কিরকম, ঠোঁটটা কিরকম যেন কেটে শুকিয়ে গেছে। কিন্তু এইবারে যে উনি মেয়েটাকে দেখলেন, এবারে মেয়েটার মুখটা যেন আরো বীভৎস হয়ে উঠেছে এবং ওর চোখ মুখ থেকে যেন শিরা উপশিরাগুলো ঠেলে রক্ত নিয়ে যেন বেরিয়ে আসছে। এইরকম একটা ওর মুখভঙ্গিমা। এটা দেখে না উনার এত অদ্ভুত লাগে এবং এত উনি ভয় পেয়ে যান যে ওনার না রীতিমতো মানে মাথা ঘুরতে থাকে এবং ওনার মন বলতে থাকে যে তুই এক্ষুনি গায়ত্রী মন্ত্র জপ করা শুরু কর। এবং আরো অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই মেয়েটাকে ওরকম রূপ দেখে, মেয়েটার ওরকম ভঙ্গিমা দেখে না, আর ওর হাতে কিন্তু ওই ধারালো অস্ত্রটা তখন ছিল না। ঠিক আছে? তার বদলে মেয়েটার হাতে একটা ওই ছোট ব্লেড মতো কিছু একটা ছিল। তখন যেমন একটা বড় ধারালো অস্ত্র দেখেছিল হরিদ্বার স্টেশনে, এখানে কিন্তু আর উনি ও হাতে ওরকম বড় কিছু দেখেননি। কিন্তু তার বদলে উনি হাতে ব্লেড জাতীয়, মানে ব্লেডের থেকে একটু বড় হবে, এরকমই একটা ধারালো জিনিস উনি দেখেন। এবং এটা দেখে ওনার এত মানে প্যালপিটেশন হয়, উনি এত ভয় পেয়ে যান, ওনার হাত পা রীতিমতো কাঁপতে থাকে। এবং ওনার মন বলতে থাকে যে উনি যদি এখন এখান থেকে দৌড়োয় তাহলে কিন্তু বিষয়টা থেকে যে উনি পুরোপুরি মুক্তি পাবেন তা কিন্তু নয়। এবং তার থেকেও বড় কথা, ওনার হাত পায়ে তখন আর জোর নেই যে উনি দৌড়বে। উনি তখন মানে গায়ত্রী মন্ত্র জপ করা শুরু করে দেন। এবং সেই মুহূর্তে যে ঘটনাটা ঘটে, মানে যেটা মানে উনি লিখেছেন যে ওই ইমেইলে টাইপ করতে গিয়ে ওনার তখনও রীতিমতো হাত কেঁপে গেছিল। সেটা হচ্ছে যে মেয়েটা এর কিছুক্ষণের মধ্যেই মুখ দিয়ে একটা মারাত্মক রকমের চিৎকার করে। যে চিৎকারটা একটা পুরুষ বলুন বা একটা মহিলা বলুন, তার পক্ষে মুখ থেকে, কোনো সাধারণ মানুষের পক্ষে মুখ থেকে ওরকম আওয়াজ করা সম্ভব নয়। ঠিক আছে? ওরকম একটা আওয়াজ করে এবং চোখ মুখ পুরো একদম যাকে বলে পেঁচিয়ে বীভৎস একটা ভঙ্গিমায়, মনে হলো যেমন ঠিক যেভাবে বাঘ বা সিংহ তার শিকারের উপরে আক্রমণ করে যেরকম চোখ মুখের ভঙ্গিমা নিয়ে আমরা যেরকম টিভিতে দেখে থাকি, ঠিক সেই রকম ভাবে ওনার দিকে তেড়ে আসে। মানে ওনার থেকে হয়তো ৫-৬ হাত দূরে ছিল। এবং ওই মুহূর্তে ওনার মন মাথা একটা অদ্ভুত রকমের একটা শান্ত হয়ে যায়। মানে ওই পরিস্থিতিতে যেকোনো মানুষ হয়তো অজ্ঞানও হয়ে যেতে পারে বা মানুষ পালানোর চেষ্টা করবে। কিন্তু উনি না পালাতে পারেন, না উনি অজ্ঞান হয়েছেন। এবং ওই যে বলেছিলাম যে উনি যে যখন মেডিটেশন করতেন, উনি যখন ধ্যান করতেন, সেই সময় কিন্তু ওনার মন, মাথা, শরীর একটা অদ্ভুত স্টেটে চলে যেত। যারা আপনারা হয়তো মেডিটেশন করেন, হয়তো আপনারা কেউ ব্যাপারটাকে রিলেট করতেও পারেন। তো উনার মন মাথাটা একটা অদ্ভুত শান্ত হয়ে যায় এবং উনি সঙ্গে, সঙ্গে চোখটা বন্ধ করে ফেলেন এবং ওই গায়ত্রী মন্ত্রটা উনি জপ করা কন্টিনিউ করতে থাকেন। এবার যেটা হয় সেটা হচ্ছে যে ট্রেনের দরজা কিন্তু বন্ধ ছিল এখানে। এবার উনি ওরকম মানে ওরকম করে যখন মেয়েটা চোখ মুখ পাকিয়ে ওনার দিকে মনে হলো যেন তেড়ে এলো ঝাঁপিয়ে পড়ার মতো করে, ঠিক সেই মুহূর্তে মানে জাস্ট ট্রেনের দরজাটা খোলার উনি আওয়াজ পেলেন। খ্যাঁচ করে একটা লোহার ভারী দরজা
বুঝতেই পারছেন। এবং কিছু একটা হাওয়ার মনে হলো একটা হাওয়ার মধ্যে কোনো কিছু মিশে গেলে বা মিলিয়ে গেলে যেরকম একটা হাওয়ার বিশাল একটা পরিবর্তন একটা আওয়াজ হয়, ঠিক সেইরকম একটা আওয়াজ উনি পেলেন এবং মুহূর্তে রাজকুমারবাবুর চোখটা খুলে গেল। উনি দেখলেন ট্রেনের দরজাটা খোলা। উনার পাশে যে ওই মেয়েটা ছিল সেরকম কিচ্ছু নেই। কিন্তু জায়গাটা দুর্গন্ধে ভরে গেছে। বাকি কিচ্ছু নেই আর। এবং এর কিছুক্ষণের মধ্যেই যেহেতু দুদিকে বাথরুম রয়েছে, বাথরুম থেকে একজন লোক বেরোলো। তো এরপরে দেখা যায় যে চারিদিক পুরো নিস্তব্ধ। কোথাও কেউ নেই এবং কিছুক্ষণ রাজকুমারবাবু ওখানেই দাঁড়িয়ে থাকেন কিছু মুহূর্ত এবং তারপরে উনি ওনার সিটে চলে এসে শুয়ে পড়েন। যথারীতি ঘুম হয় না এবং তারপরে উনি ওনার নিজের গন্তব্যে চলে যান। কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারেন না যে উনার সাথে এই ঘটনাটা কেন ঘটলো এবং কি জন্য ঘটলো। তবে যেটা উনি পরবর্তী সময়ে উনার মনে হয়েছে যে সেটা হতে পারে, সেটা হলো যে ঋষিকেশে উনি কিছু দান-ধ্যান করছিলেন। কিছু টাকা-পয়সা ওখানকার যারা আম আরকি থাকে আশেপাশে রাস্তার ধারে, তো তাদেরকে উনি কিছু টাকা-পয়সা দিচ্ছিলেন। একজন বুড়ি মতো ভদ্রমহিলা তাকেও উনি কিছু টাকা দান করেছিলেন। কিন্তু তারপরে সে আরো বেশি টাকা চাইছিল এবং বেশ কিছুক্ষণ কিন্তু উনার পিছন আসছিল। তো এটা একটা ঘটনা ঘটেছিল। এবার সেই ঘটনাটা এই ঘটনার সাথে কোনোভাবে সম্পর্কিত কিনা সেটা উনি জানেন না। কিন্তু এইরকম একটা ভয়ংকর অভিজ্ঞতা কিন্তু উনার হয়েছিল। এবং একটা সময় উনার মনেও হয়েছিল যে আজকে হয়তো উনার সাথে কিছু একটা ঘটনা ঘটলেও ঘটে যেতে পারে। এবং তারপর থেকে উনার জীবনে আরো ২-৩ টে ছোট, ছোট ঘটনা ঘটে সেটা উনি পরবর্তীতে শেয়ার করবেন সেটাও বলেছেন। কিন্তু এইরকম ভয়ংকর ঘটনা এখনো পর্যন্ত আর উনার জীবনে ঘটেনি এবং এটা কেন ঘটেছিল সেটা আজও উনি জানেন না। আজকের ঘটনা এ পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন। নমস্কার।